তো আমরা আজকে যাচ্ছি সুন্দরবনে এবং সুন্দরবনের দ্য রয়্যাল বেঙ্গল টাইগারের খোঁজে। যদি ভাগ্য ভালো থাকে তো আমরা দেখতে পাবো, আদারওয়াইজ আমরা দেখতে পাবো না। তবে সুন্দরবন সম্পর্কে বিস্তারিত আমাদের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আমরা এখন সুন্দরবনে ঢুকতে যাচ্ছি। আমার ঠিক পিছনেই কিন্তু সুন্দরবন আছে এখন। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই, কিছুক্ষণের মধ্যে আমরা সেখানে নামতে যাচ্ছি এবং এইখানে দ্য রয়্যাল বেঙ্গল টাইগার সহ এই সুন্দরবনে আমরা জানি এটা কিন্তু একমাত্র ম্যানগ্রোভ বন এবং এইটার সম্পর্কে বিস্তারিত তথ্য আজকে আমাদের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করছি। সুন্দরবনের করমজল দিয়ে আমরা শুরু করেছি এবং পর্যায়ক্রমে আমরা এর গহীনেও যাব এবং রয়্যাল বেঙ্গল টাইগার খুঁজে বের করার চেষ্টা করব। তবে বলে রাখি, বন সম্পর্কে আমরা আলোচনা করার সময় কিংবা কোনো বইয়ে পড়ার সময় যেরকম ফিল হয়, বনে আসলে অনুভূতিটা অনেকটা বেশি থাকে, এক্সাইটমেন্ট অনেকটা বেশি থাকে। আমি এখন সুন্দরবনে আছি এবং এই যাবৎকালের এই জার্নিটা আমাদের সবচেয়ে কঠিন জার্নি হতে চলেছে। এখানে একদিকে বনদস্যুদের ভয় আছে, অন্যদিকে আছে এখানে বাঘের ভয়। আপনারা জানেন যে সুন্দরবন কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারের একটা অভয় আশ্রম এবং এইখানে যদি আপনি কোনো ধরনের কোনো সিকিউরিটি ছাড়া এখানে যদি আপনি একদম খোলামেলা ঘুরতে যান, সেই ক্ষেত্রে আপনার একটা লাইফ রিস্ক হতে পারে। তো আমরা এখন যাচ্ছি একেবারেই জঙ্গলের গভীরে। আমরা চেষ্টা করব আজকে যে একটাও যদি রয়্যাল বেঙ্গল টাইগার আমরা দেখতে পারি কিংবা আপনাদেরকে দেখাতে পারি। এইখানে আমরা কিছু লাল কাঁকড়ার দেখা পেয়েছি এবং এগুলো আমি প্রথমবার দেখছি, যে কারণে এক্সাইটমেন্টটা আমার অনেক বেশি। সুন্দরবনের আরও একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানকার গোলপাতা এবং আমরা যদি এখানে দেখি, এখানে কিন্তু সেই গোলপাতা আমরা দেখতে পাচ্ছি, যেটা সুন্দরবনের জন্য একটা বিখ্যাত একটা নাম এবং এটা শুধুমাত্র এই সুন্দরবনেই পাওয়া যায়। আমি যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই, এই হচ্ছে গোলপাতা এবং এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জোয়ার ভাটা চলে একটা এবং এখন সম্ভবত ভাটায় আছে। যখন জোয়ার আসবে তখন এখানকার পানিগুলো আরও বেড়ে যাবে এবং এই হচ্ছে সম্পূর্ণ গাছ। যদিও এটার নাম গোলপাতা, কিন্তু এটা কিন্তু মোটেও গোল দেখতে হয় না, এটা অনেকটা নারকেল গাছের পাতার মতো হয়। গোলপাতা গাছে এই ধরনের একটা ফুল হয় এবং এই ফুলটা থেকে একসময় এটা ফলে রূপান্তরিত হয়, যে ফলটা কিন্তু খাওয়া যায়। এবং এই গাছগুলা যদি আমি দেখি অনেকটা লম্বা হয় এবং বেশ উঁচু হয়।
সত্যি বলতে আমার মনের অনুভূতিটা আসলে কি সেটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। এই সুন্দরবনে মূলত 400 প্রজাতির পাখি দেখা যায় এবং 35 প্রজাতির সরীসৃপ প্রাণী এখানে দেখা যায়। আর মাছের কথা যদি বলি, এখানে বিভিন্ন ধরনের মাছ দেখতে পাওয়া যায়। যারা ছোট ছোট নৌকায় করে অনেক জেলে আছে এখানকার যে খাল বিলগুলো, মানে মূলত এই সুন্দরবন অনেকটা জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে এখানকার খাল বা নদীগুলো। তো ওইগুলোতে প্রচুর জেলে এখানে মাছ ধরে এবং বিভিন্ন প্রজাতির মাছ, বিশেষ করে আমি যদি বলি তাহলে সাগরের যে সামুদ্রিক মাছগুলি আছে কিংবা নদীর যে মাছগুলি আছে, এখানে ইলিশ সহ সাগরের বিভিন্ন রকমের মাছ এখানে দেখতে পাওয়া যায় বা জেলেরা এখান থেকে ধরে এবং স্থানীয় বাজারে সেগুলো বিক্রি করে। তো আমরা এই পর্যন্ত যতটুকু ঘুরেছি জঙ্গলের ভিতরে একেবারেই কাঁটায় আচ্ছাদিত, জঙ্গলের ভিতরে যাওয়াটা খুবই টাফ। তারপর আমরা চেষ্টা করেছি, যতটুকু পেরেছি আমরা গিয়েছি। এখন এই পর্যন্ত আমরা রয়্যাল বেঙ্গল টাইগার কোনোভাবেই দেখতে পাইনি, তবে আমরা চেষ্টায় আছি, আমরা খোঁজ করছি যদি কোনোভাবে আমরা একটা রয়্যাল বেঙ্গল টাইগার আমরা দেখতে পারি। এখানে আরও একটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে এখানে প্রচুর দর্শনার্থী আসে, প্রচুর টুরিস্ট আসে এবং তাদের জন্য গভর্নমেন্ট থেকে এই ধরনের আচ্ছা এটাকে কি বলে, এটাকে এই যে আমরা যেটার উপর দিয়ে হাঁটছি এটা হচ্ছে পোল। পোল, এটাকে পোল বলে। হ্যাঁ, সিঁড়ি দেওয়া পোল। আচ্ছা, তো এটাকে বলা হয় পোল এবং এই পোলের মাধ্যমে এখানে যত পর্যটক আসে, যত টুরিস্ট আসে, তারা মূলত এটার মাধ্যমে হেঁটে হেঁটে যতটুকু যাওয়া যায় ততটুকু পর্যন্তই এখানে বন বিভাগের অনুমতি দেওয়া আছে। বন বিভাগের অনুমতি নিয়ে আপনি আরও গভীরে যেতে পারেন এবং এই জন্য আপনাকে এখানে একটা ফর্ম ফিল আপ করতে হয় এবং এইখান থেকে একজন গার্ড নিতে হয়। এই গার্ড নেওয়ার ক্ষেত্রে আপনাকে এখানে 570 টাকা এখানে পেমেন্ট করা লাগে, পাশাপাশি প্রায় 2500 টাকার মতো আপনার এইখানে বনের গহীনে যাওয়ার জন্য যে পারমিশনটা লাগে, সেই পারমিশনটা নেওয়ার জন্য প্রায় 2500 টাকার মতো আপনার খরচ হবে এখানে ফি বাবদ। এই বনে যে গাছগুলো আমরা এখন দেখতে পাচ্ছি, এই গাছগুলো হচ্ছে ম্যানোগ্রোভ গাছ, যে গাছগুলো লবণাক্ত পানিতে অভিযোজিত করার জন্য বিশেষভাবে এখানে জন্মে থাকে এবং এই গাছগুলো দ্বারাই এই যেই ছোট ছোট যেই দ্বীপগুলো আছে, এই দ্বীপগুলো মূলত ঘূর্ণিঝড় থেকে রক্ষা পায়। এই সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার, কুমির, সাপ, বিভিন্ন প্রজাতির পাখি এবং প্রায় 35 ধরনের সরীসৃপ প্রাণী এখানে দেখা যায়, যার মধ্যে বিশেষ বিশেষ সময়ে আসলে এগুলো বের হয় বা খুব রেয়ার এগুলো দেখা। তারপরেও আমরা যতটুকু চেষ্টা করেছি, মোটামুটি আজকে আমরা ভোর থেকে আমরা এখানে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু এখানে যেহেতু এখন দিন দিন বাঘের সংখ্যাটা আসলেই কমে যাচ্ছে, সেহেতু এখানে এটা দেখাটা খুবই একটা রেয়ারটা একটা ইস্যু। এখানে যে রয়্যাল বেঙ্গলগুলো পাওয়া যায় এগুলো বিশ্বের আর কোথাও পাওয়া যায় না। মূলত এই সুন্দরবন সবচেয়ে বিখ্যাত এই রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য। এবং আপনারা হয়তো বা এটাও জানেন যে এই ম্যানোগ্রোভ বনের, এই সুন্দরবনের প্রায় 66% বাংলাদেশে পড়েছে এবং 44% মানে 44% পড়েছে ইন্ডিয়াতে, যে কারণে এটা আসলে দুই দেশেরই একটা বন। কিন্তু আমাদের দেশে 66% পড়ার পরেও কিন্তু আমরা জিইসি সনদ এখনও পাইনি এবং জিইসি সনদটা ইতিমধ্যে ভারত করে নিয়েছে, যেটা মূলত একটা আসলেই একটা ভাবনার বিষয় যে এটা আসলে কেন করা হলো না। বা এই ক্ষেত্রে আমাদের যদি আমি বন অধিদপ্তরের কথা বলি বা বন কর্মকর্তাদের কথা বলি, তাহলে এখানে তাদের গাফিলতি ছাড়া আসলে এখানে আমি আর কোনো কিছুই ভাবি না।
আমরা এখন সুন্দরবনের ভিতরে একটা নদীতে আছি এবং প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে, এবং বৃষ্টি থেকে বাঁচার জন্য এখানে আসলে কোনো ব্যবস্থা নেই। কারণ সুন্দরবন তো আপনারা জানেন, এখানে যখন তখন বৃষ্টি হয়, যেহেতু এটা ম্যানগ্রোভ বন বা ম্যানগ্রোভ ফরেস্ট, তো এখানে বৃষ্টিটা একেবারেই হুটহাট হয়। এবং আমি যদি আপনাদেরকে দেখাই যে আমরা এখন কোথায় আছি, তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা ঠিক সুন্দরবনের ভিতরে একটা নদীতে আছি, এবং এই দুই পাশেই কিন্তু সুন্দরবন আপনি দেখতে পাচ্ছেন এখানে। তো এখানে যেই পরিবেশটা এখন বর্তমানে আমি যে পরিবেশটাতে এখন আছি, অসাধারণ একটা পরিবেশে আছি, যে পরিবেশটাতে যে কারো মন একদম রিফ্রেশ হয়ে যাবে। এবং এখনও পর্যন্ত আমরা রয়্যাল বেঙ্গল টাইগার এবং কুমিরের খোঁজ করছি, কিংবা যদি চিত্রা হরিণ দেখতে পাই তার খোঁজ করছি। যদিও আমরা একটা চিত্রা হরিণ দেখেছি এবং তার একটা ক্যাপচার আমরা করেছি, যেটা আপনারা আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন। কিন্তু এর বাইরে এখন পর্যন্ত যেই পরিবেশটাতে আমরা এখন আছি বা যেই ওয়েদারটা এখন আমরা ফেস করছি, অসাধারণ একটা ওয়েদার। এবং এই ওয়েদারে বৃষ্টিতে ভেজার আনন্দই অন্যরকম। তবে এর মধ্যে আমরা বেশ কিছু ওজন হারিয়েছি, আমাদের বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এই বৃষ্টির জন্য, কিন্তু আমরা এই জার্নিটা বেশ উপভোগ করেছি। এখানে না আসা পর্যন্ত আপনারা এই জিনিসটা আপনারা ফিল করতে পারবেন না। বৃষ্টির মধ্যে এই সুন্দরবন, এই নদী আর এই অনুভূতি কখনোই ভোলার নয়। আজীবন মনে থাকবে আমার এই অনুভূতিগুলো। এখন রাত 2টা বাজে। আমি যদি আপনাদেরকে ঘড়ির টাইমটা দেখাই, এখানে দেখতে পাচ্ছেন এখন 2টা বাজে। তো আমরা এখন রওনা দিয়েছি সুন্দরবনে। সুন্দরবনে এই জন্যই রওনা দিয়েছি কারণ যদি রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে হয় তাহলে সেটা আমাদেরকে দেখতে হবে একদম ভোরে। আর যদি রয়্যাল বেঙ্গল টাইগার আমরা দেখতে চাই তাহলে আমাদেরকে যেতে হবে হারবাড়িয়া। আর হারবাড়িয়ায় এইখান থেকে যেতে সময় লাগে 3 ঘন্টারও বেশি। যে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা রাত 2টা থেকে 2:30টার মধ্যে আমরা বোটে উঠব, এবং এইখান থেকে বোট নিয়ে আমরা রওনা দিব, এবং ভোরে 4টার দিকে আমরা সেখানে পৌঁছব। তো এখন আমরা যে পথটা দিয়ে যাচ্ছি সেই পথটা একেবারেই নীরব, এখানে একজন মানুষ নেই। তো এই পাশেই হচ্ছে ঘাট, যেখান থেকে আমরা বোটে উঠব, এবং আশা করছি আমরা ঠিকঠাকভাবে সেখানে গিয়ে পৌঁছতে পারবো। আমরা এখন ঘাটে পৌঁছে গেছি, এবং এখানে এখনও কিছু দোকানপাট খোলা রয়ে গেছে। এবং এখানে সম্ভবত তারা ঠিক এত রাত পর্যন্ত হয়তো বা খোলা থাকে। এবং ঠিক এই পাশেই হচ্ছে আমাদের ঘাট, যেখান থেকে আমরা বোটে উঠব। ফাইনালি আমরা এখন বোটে উঠে গেছি। এটা হচ্ছে আমাদের বোট। আর এখন আমরা যাত্রা করছি সমুদ্রের পথে, এবং সমুদ্র এই জন্য বলছি কারণ হচ্ছে হারবাড়িয়া যেতে গেলে আমরা মোটামুটি সমুদ্র হয়ে যেতে হবে, এবং আমরা খুব চেষ্টা করছি যাতে রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা আমরা পাই। তো এখন বাজে 5:54। তো আমাদের যেহেতু রাতে ঘুম হয়নি, আমরা এখানে 1-2 ঘন্টা ঘুমানোর চেষ্টা করব, আর তারপর আমরা সুন্দরবনে নামব। আমি এখন স্টিমারে উঠেছি, এবং আমি যদি দেখাই, এই যে স্টিমারের অগ্রভাগে আমি আছি, এবং এইখান থেকে
স্টিমারটা যদি আমি দেখাই তাহলে এই হচ্ছে স্টিমার। আর ওই বুটে করে আমি এসেছি, ছোট্ট বুটটা। আর এখানে ঠিক এইভাবে সারগুলো এনে এখানে রাখবে। এবং এটার সাইজটা কিন্তু একটা বিশাল সাইজ, যেটা হয়তো আপনারা আমাদের ক্যামেরাতে অতটা না বোঝা গেলেও যদি একটু খেয়াল করেন তাহলে হয়তো ভালোভাবে বুঝতে পারবেন। এবং এখানে এনে এটাকে ছেড়ে দেবেন। এইখান থেকে নামানোর পর এদিকে তারা মুভ করবে আবার তাদের জাহাজের দিকে। এবং জাহাজের মধ্যে এটা একদম ফিক্সড করা থাকে। এটা শুধু একটা না, এরকম কয়েকটা আছে এবং এদিকেও আছে। এবং এইখান থেকে জাহাজটা আপনারা যদি দেখেন, বিশাল আকারের একটা জাহাজ। এই ভিউগুলো কেবলমাত্র সামনে থেকে দেখলেই প্রকৃতিকে অনুভব করা সম্ভব। যে জাহাজের কাছে এখন আমি আছি, ঠিক জাহাজের পাশেই হচ্ছে আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সুন্দরবন। এবং এই সুন্দরবনের আরও গহীনে আমরা যাব, যেখানে আমরা এক্সপেক্ট করি দ্যাট আমরা হয়তোবা রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পেতে পারি, কুমিরের দেখা পেতে পারি। এবং এখানে চিত্রা হরিণের দল আছে। যদি ভাগ্য ভালো থাকে সব কিছু আজকে আমরা অবজার্ভ করতে পারি। বনের এই জায়গাটা বাঘের জন্য বিখ্যাত। মানে এইখানে প্রচুর পরিমাণে বাঘ আছে। যতটুকু আমরা রিসার্চ করেছি, যতটুকু আমরা জেনেছি, আমরা এইখানে এসেছি কারণ সুন্দরবনের মধ্যে সবচাইতে বেশি সংখ্যক বাঘ এই জায়গাটায় বাস করে। প্রচুর রিস্ক হতে যাচ্ছে। আমরা এখানে নামবো এবং চেষ্টা করব এখান থেকে বাঘ কিংবা কুমির যে কোনো কিছুর ফুটেজ নেওয়ার জন্য। এবং আমার ভিতরে ভিতরে একটা ভয় কাজ করছে এখন, কারণ এই ধরনের সিচুয়েশনে এই ফার্স্ট টাইম আমি। এবং এইখানের কিছু বৈশিষ্ট্য আছে, মানে এখান থেকে এমনও বৈশিষ্ট্য আছে যে এখান থেকে বাঘ একজনকে ধরে নিয়ে যাচ্ছিল এবং তাকে এখান থেকে উদ্ধার করে আনা হয়েছে, যার প্রায় একাংশ বাঘ কামড়ে নিয়ে গেছে। তো এখানে বাঘের যদি আমি সংখ্যা বলি তাহলে এখানে 50টার উপরে বাঘ এখানে বাস করে। আচ্ছা, এই জায়গাটাতে আমরা হরিণ দেখতে পাচ্ছি। আর একটু কাছে যদি যাই তাহলে হয়তোবা ওগুলো থাকবে না এখানে। আরেকটু কাছে কি যাওয়া সম্ভব? আরেকটু কাছে কি যাওয়া সম্ভব? আমাদের পিছনেই একটা হরিণের দল আছে এখানে, এবং এটা একটা চিত্রা হরিণের দল। তো যেহেতু একেবারেই তারা খুবই সতর্ক, এখানে কিন্তু আমরা আমাদের ক্যামেরাও পৌঁছাতে পারছি না, ইভেন আমরা আমাদের ড্রোনটাও সেখানে পৌঁছাতে পারছি না। এখানে একাধারে বানর, বনমোরগ এবং হরিণ আমরা তিনটারই দেখা পেয়েছি এখানে। এবং বিভিন্ন রকম পাখির ডাকও আমরা শুনতে পাচ্ছি এখানে। যেহেতু এখনো ভোর এবং বনের ভিতরে এখনো কিছুটা অন্ধকার রয়ে গেছে, এখনো কিন্তু সম্পূর্ণ আলো ফুটেনি, যে কারণে ক্লিয়ারলি আমি তাদের ফুটেজটা নিতে পারছি না।
কিন্তু আমি দেখতে পাচ্ছি একদম স্পষ্ট এক ঝাঁক হরিণ এখানে আছে। সুন্দরবনে এক ভাইকে পেয়েছি যিনি এখানে জাল দিয়ে মাছ ধরেন। 30 বছর মাছ ধরি। 30 বছর মাছ ধরেন। কত বছর মাছ ধরেন আপনি? 30 বছর মাছ ধরে। এইখান থেকে আপনাকে দেখা যাচ্ছে না, আমি জাস্ট আপনার সামনে থেকে একটু কথা বলি। এই মাছটা একটু ধরে এই যে একটা, এটা কি চিংড়ি বলে? এটা গলদা চিংড়ি। গলদা চিংড়ি। এটার দেখলেই বুঝতে পারছেন এটা বিশাল একটা সাইজ, এবং এই মাছগুলা এই ভাই ধরেন। কত বছর ধরেন এখানে মাছ? মাছ ধরি 30 বছর। এইখানে উনি 30 বছর মাছ ধরেন। এবং এই যে জাল, এই জালটা এখানে কিন্তু আরও অনেক মাছ আছে। এই যে এখানে কিন্তু এই যে চিংড়ি, বেলে চিংড়ি এবং আরও বিভিন্ন মাছ আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এবং এই জালের সিস্টেম হচ্ছে যে এরকম, এই এত উঁচু থেকে এই মাটি পর্যন্ত উনি জালটা পেতে রাখেন আর কি। আচ্ছা, উনি মাছ দেখাচ্ছেন আমাকে। দেখেন এই জাতির মাছ এটার ভিতরে পাইছেন? হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে কোরাল মাছ যেটা উনি এই জালের মধ্যে পেয়েছেন। এবং এটা কিন্তু বিশাল একটা সাইজ। মিনিমাম কয় কেজি হবে এটা? 3 কেজি 3.5 কেজি। 3 কেজি থেকে 4 কেজির মতো হবে এই মাছ দুইটা। আরও দুইটা না, একটা হবে 3 কেজি পরে। এর বাইরেও কিন্তু আরও মাছ আছে, আমি যদি আপনাদেরকে দেখাই। এখানে এই জালটা অনেক বড়, এবং উনি এই জঙ্গল কিন্তু বাঘ আছে, এবং এটা সত্য। এবং উনি এইখানে 30 বছর ধরে এখানে মাছ ধরছে। আচ্ছা ভাই, এখানে কি আপনি কখনো বাঘ দেখছেন? না, বাঘ আছে ভিতরে, বাঘ আছে, বাঘ ডাকে। বাঘ ডাকে? হ্যাঁ, বাঘের শব্দ পান আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব সময়। এরকম সাইডে কখনো আসে? আসে আসে হাঁটে বেড়ায়, ভাড়া পাই। এই পাড়ায় পাড়ায় হাইটে বেড়ায়। হ্যাঁ। তো আপনাদের জন্য এটা রিস্ক হয়ে যায় না? হ্যাঁ, রিক্স আলো ভরে আল্লাহ আর মন খারাপ আল্লাহ। তাই এছাড়া আমাকে হয়তো মানুষের মতো, মানে বাড়ির মতো, দেশের মতো করি আমরা। রাত আর দিন না আমার কাছে, বুঝতে পারছি। এই রাত, এই জাল রাতে দিছি, রাত্রে এসে এই দিয়ে জালটা গেছে? রাতে দিছি, বসাইছি। হ্যাঁ, এখন বেলা হয়ে গেছে না, ওই জালটা দিছি রাত 8টা 10টা বাজেছে, জাল উঠতে আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? হ্যাঁ শুধু চিন্তা লাগে আজকে আসি কালকে চলে যাবো, থাকতে পারবো না যদি মন ভালো থাকে। হ্যাঁ, বুঝলেন, এর মতো কামাই আর নেই, অরিজিনাল কামাই। কিন্তু আমি জালের কার ভাই নিয়ে, বুঝতে পারছেন? বুঝতে পারছি। আমি 3 মাস বাড়ি খুব কষ্ট চলেছি, 3 মাস বন্ধ ছিল। হ্যাঁ, এই যে কোরাল মাছটা, এটা কত টাকা বিক্রি করতে পারবেন? নর্মাল 900 টাকা 1000 টাকা কেজি হবে। 1000 টাকা কেজি? হ্যাঁ, তাহলে মোটামুটি একদিনে জাল থেকে আপনি কত টাকা একটা এমন আছে কোনোদিন গায়ে ভাড়া, কেমন আছে কোনোদিন আছে 10,000 টাকার মাছও হয়, আবার কোনোদিন 20,000 টাকার মাছও হয়, বুঝতে পারছেন? এবং এইখানে যদি দেখি, এখানে কিন্তু প্রচুর মাছ উনি পেয়েছেন। এবং এই মাছটাই মনে হয় সবচেয়ে বড় না চিংড়ি? হ্যাঁ হ্যাঁ হুম? হ্যাঁ। এটার বড় তার পান নেই। এই যে একটা না, আপাতত ভাই নিয়ে আর আমরা যাচ্ছি বাবা নি। না, এই যে একটা পা দেখা যাচ্ছে বড়। না, বিগ সাইজের চিংড়ি উনি অনেকগুলো পেয়েছেন। এবং এগুলো আমার মনে হয় যে সবগুলো মিলে আপনার 10-15 হাজার টাকা তো হয়ে যাবে আজকে। না, এবং বাচ্চা ফেলাই দি, বাচ্চা। এখানে যদি দেখি, এখানে কিন্তু প্রচুর চিংড়ি আছে। এই যে এখানে অনেকগুলো চিংড়ি মাছ আছে, এবং এখান থেকে নিয়েই উনি এখানে রাখেন। এবং আমি যদি আরেকটু সামনে যাই, আমি মাছ উঠাবো না, আমি শুধু দেখাবো আপনাদেরকে। এই যে এখানেও কিন্তু চিংড়ি মাছ আছে, এবং এই নদীটা বেশ ভালো। ও, এখানে আরও অনেকগুলো এই যে চিংড়ি মাছ এখানে দেখতে পাচ্ছি। এই যে এখানে বেলে এবং চিংড়ি। আমি যদি আরেকটু সামনে যাই, এই যে এগুলোতে চিংড়ি আছে। হ্যাঁ, এই যে চিংড়ি, এই যে চিংড়ি। এবং এখানে একটা অন্যরকম মাছ দেখতে পাচ্ছি আমি। এই যে এটাকে এখানকার স্থানীয় ভাষায় কাউন মাছ বলে। আচ্ছা, যদি এই যে এখানে আরও আছে বেশ কয়েকটা, এখানে 3টা। তো তাদের ভাষ্যমতে এই মাছগুলোতে বিষ আছে, তারা বলছে আমাদেরকে। এবং এখানেও কিন্তু চিংড়ি আছে। আমি যদি দেখি চিংড়িটা,
আচ্ছা, এখানে আরো চিংড়ি আছে যেগুলো লাফাচ্ছে। ও শিট, এখানে কত বড় একটা চিংড়ি আছে। ওয়াও, এখানে বিশাল বড় একটা চিংড়ি আছে এবং এই চিংড়িটা কিন্তু একটা বিশাল সাইজ এবং মনে হচ্ছে যে এটা হাফ কেজির উপরে হবে। আচ্ছা, এইখানে আরও একটা ফিশ আছে, সেটা হচ্ছে চিত্রা না? এই চিত্রা মাছও কাটা আছে না? ও, এই হচ্ছে চিত্রা মাছ এবং খুবই সুন্দর দেখতে। এটা সামুদ্রিক মাছ না? হ্যাঁ, এটা সামুদ্রিক মাছ না? চিত্রা মাছ এবং খেতে খুব স্বাদ। এটা খাওয়ার জন্য, খাওয়ার সময় এটা খুবই টেস্টি আর অসাধারণ টেস্ট এটা। এবং এই ফিশগুলো কিন্তু এখানে উনি জাল রেখে গেছেন এবং সেই জালই কিন্তু পাচ্ছেন। আচ্ছা, আপনি এই চিংড়িগুলো কত করে কেজি বিক্রি করেন? এই যে এটা ওটা আছে 1600, 1800, 2000 টাকা কেজি। 2000 টাকা কেজি না? আবার 2600 টাকা, মানে যেমন যে বাজার আছে। মানে এটা 2000 থেকে 3000 টাকা পর্যন্ত কেজি এটা বিক্রি করে এবং এটা অরিজিনাল নদীর চিংড়ি। আপনি সাইজটা যদি দেখেন, এটা বিশাল একটা সাইজ। এখন আমি আবার আমার বুটে উঠে গেছি এবং এখানে কিছু গাছ যেগুলো যে পার ভেঙে এখানে চলে আসে, ওই গাছগুলো এখানে। তো আমরা এখন এখানে অপেক্ষা করছি একটু জোয়ারের জন্য। আমরা মূলত এখন অন্য এক দিক দিয়ে জঙ্গলে আর একটু গভীরে যাব, যেখান থেকে আমরা আরেকটু ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারবো এবং আমরা এখনও বাঘ দেখার আশা ছেড়ে দেইনি। আমরা চেষ্টা করছি আমাদের যথাসাধ্য। আমরা মূলত বাঘ দেখার জন্যই এত ভোরে, মানে আমরা রাত প্রায় 2টার দিকে রওনা দিয়ে এসেছি এখানে এবং ভোর রাত থেকেই আমরা এই বাঘের পিছনে ছুটে চলেছি যে কোথাও যদি তাদের দেখা মেলে। তো এখনও পর্যন্ত আমরা এর দেখা পাইনি এবং আমরা এখন ঠিক এই দিকটায় চলে যাব এবং ওই দিকটাতে আরও বেশ কয়েকটা জায়গা আছে। তো এই বনটা একটা বিশাল বড় এরিয়া। সো এইখানে বেশ কিছু বাঘ থাকলেও ওই যে একেবারে লাস্ট পর্যন্ত দেখতে পাচ্ছেন, সেই পর্যন্ত আসলে এটার এরিয়া। সো এখানে যদিও 50টার উপরে বাঘ আছে, কিন্তু এগুলো দেখা খুব রেয়ার, কারণ হচ্ছে তারা লোকালয়ে খুব একটা আসতে চায় না। এবং বিশেষ করে এইখানে আমি এখন যেই ফিশারম্যানের এখানে ফিশিংটা দেখালাম আপনাকে, মূলত উনি এখানে 30 বছর ধরে ফিশিং করেন এবং এই 30 বছরের মধ্যে উনি বেশ কয়েকবার বাঘ দেখে থাকলেও সবচেয়ে বেশি যেটা হয়েছে সেটা হচ্ছে উনি বাঘের গর্জন শুনেছেন, বাঘের ডাকাটাকি শুনেছেন, কিন্তু সরাসরি সামনাসামনি খুব কমই দেখেছেন। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে এই যে আপনি এত বছর ধরে এখানে ফিশিং করেন, আপনার জন্য এটা রিস্ক হয়ে যায় না? যেহেতু একেবারেই জঙ্গলের পাশেই এবং নিচে পানি উপরে জঙ্গল, একটা প্রবাদ আছে যে ডাঙায় বাঘ এবং জলে কুমির। তো ওনার প্রফেশনটা অনেকটা এরকম। সো উনি বলছে যে উনি ভয় পায় না, কারণ উনি এখানেই ছোটো থেকে বড় হয়েছেন। তো এখন আমাদের ওইটাও বিষয় না, বিষয় হচ্ছে আমরা যে কোনোভাবে আমরা বাঘ দেখার চেষ্টা করছি, বাঘকে সার্চ করছি, যদি কোনোভাবে তাকে আমরা পেয়ে যাই। শুধুমাত্র কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারে নয়, আমরা সুন্দরবনের গহীনে এমনও গ্রামের খোঁজ পেয়েছি যেখানে প্রায় 400 ফ্যামিলি বাস করে এবং তারা খুব সংকটাপন্ন অবস্থায় বাস করে। রিসেন্টলি আমরা এই পর্ব শেষ করে আগামী পর্বে আপনাদেরকে নিয়ে যাব, সেখানে দেখতে পারবেন তাদের জীবন সংগ্রাম নিয়ে ছোট একটি ডকুমেন্টারি। আমরা যতটুকু পেরেছি আমরা চেষ্টা করেছি, কিন্তু জানেন যে অ্যাকচুয়ালি টাইগারের কাছে যাওয়াটা কতটা রিস্কি এবং
দূর থেকে যতটুকু ক্যাপচার করা যায় আমরা সেটা করার চেষ্টা করেছি। তবে এটা একটা আন্তর্জাতিক মানসম্পন্ন একটা ম্যানগ্রোভ বন। এখানে যারা আপনারা এখনও আসেননি, আমি বলবো যে এখানে আপনারা আসতে পারেন। এখানে পশু পাখি দেখার পাশাপাশি আপনাদের একটু প্রকৃতির কাছাকাছি আসা হবে, এবং আই হোপ সো যে এখানে আসলে আপনাদের মোটামুটি মাইন্ড ফ্রেশ হয়ে যাবে, একটা রিফ্রেশনেস কাজ করবে। এবং এখানে নদী, বন, বিভিন্ন রকমের গাছগাছালি, বিভিন্ন রকমের প্রাণী, সব কিছু মিলিয়ে আপনার মুড চেঞ্জ করে দিবে, আপনার একটা রিফ্রেশমেন্ট দিয়ে দিবে। আর বিশেষ করে আমরা যারা শহরে বিভিন্ন কোলাহলের সাথে যুক্ত আছি বা বিভিন্নভাবে আমরা বিভিন্ন ক্যারিয়ার নিয়ে আমরা পড়ে আছি, তাদের জন্য মিনিমাম অন্তত মাসে একবার হলেও আমাদের আসলে এই ধরনের একটা ট্যুর দেওয়া উচিত, যাতে প্রকৃতির কাছাকাছি নিজেকে কিছুটা সময় দেওয়া যায়, যে সময়টা একান্তই কেবল নিজের হয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।